আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। পৃথিবী বদলানোয় ভূমিকা রাখতে সব জাতিকে প্রধান উপদেষ্টার আহ্বান, ধ্বংসের আগেই সঠিক পথে আসতে হবে মন্তব্য। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনে বিএনপির দাবি, বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই মন্তব্য। সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানের জন্মদিনে চ্যানেল আইয়ে তারকা কথনের বিশেষ আয়োজন, গানে গল্পে আড্ডায় তুলে ধরলেন সঙ্গীত জীবনের নানা দিক। যুদ্ধবিরতির পর উদ্বেগ উৎকণ্ঠায় নিজ বাড়িতে ফিরছেন ইরান ইসরায়েলের বাসিন্দারা, এখনও তাড়িয়ে বেড়াচ্ছে অজানা আতঙ্ক। এবং টিমমেটদের ব্যর্থতার মাঝেও উজ্জ্বল বাঁহাতি স্পিনার তাইজুলের ক্যারিয়ারের 17তম ফাইফার, ব্যর্থতার কারণ জানিয়ে উন্নতির জন্য চাইলেন অবকাঠামোগত সুবিধা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবী বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে, পৃথিবী ধ্বংস হওয়ার আগে সঠিক পথে এগোতে হবে। তিনি বলেন, শিক্ষার মূল কাজ হচ্ছে স্বপ্ন দেখানো। আরও জানাচ্ছেন মুস্তাফা মল্লিক। রাজধানীর অদূরে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী 15তম সোশ্যাল বিজনেস ডের অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসার গুরুত্ব অনেক হলেও আগের সরকারের সময় এই দিবস পালন করা সম্ভব হতো না। বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্যে দিয়ে। আমরা ভুল পথে চলছি, যেটি শেষ হবে ধ্বংসের মধ্যে দিয়ে। তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। একটি পারিবারিক পুনর্মিলন হচ্ছে সামাজিক ব্যবসা দিবস, অথচ বিগত সরকারের আপত্তি ছিল এই দিবস পালনে। 5 আগস্টের পর প্রথম এই দিবস পালন করতে পারল বাংলাদেশ। তিনি বলেন, সবার জন্য জরুরি স্বাস্থ্য ও শিক্ষা, শিক্ষাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়, স্বপ্ন দেখতে হবে। আমরা বিষণ্ণ বিশ্ব তৈরি করতে চাই না, সুন্দর বিশ্ব তৈরি করতে চাই, নতুন সভ্যতা গড়তে চাই। সেটা আমরা পারব। আমাদের শিক্ষা ব্যবস্থা স্বপ্ন দেখায় না, চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে আমাদের। দুদিনের এই আয়োজনে অংশ নিয়েছে 180 জন বিদেশি সহ সহস্রাধিক অতিথি। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জের হাসারা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লাইনে চলমান ট্রাকের পেছনে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় 4 জন নিহত হয়েছে। ট্রাকের হেলপার ও বাস যাত্রী সহ আহত হয়েছেন আরও 16 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যশোর থেকে ছেড়ে আসা বাস হামদান এক্সপ্রেস চলমান একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানে সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের বর্তমান প্রেক্ষাপটে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই বলেও জানান তিনি। মাইনুল হাসানের রিপোর্ট। শুক্রবার গুলশানে তার বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠকের বিষয়বস্তু জাতির কাছে তুলে ধরার দাবি জানান তিনি। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন।
ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে এটা আমাদের ধারণা। আমরা জানি না সত্যি সত্যি এটা কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। জাতীয় নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে শেষ করা সম্ভব বলেও জানান তিনি। বলেন, জামায়াত ইসলামী স্থানীয় নির্বাচন আগে চাইলেও বেশিরভাগ দলই জাতীয় নির্বাচন আগে চায়। আমরা জাতীয় সংসদের নির্বাচনের জন্যই এতদিন সংগ্রাম করেছি, ভোটাধিকার প্রয়োগের জন্য এতদিন সংগ্রাম করেছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা গণ অভ্যুত্থান করি নাই। তো জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ এবং মাননীয় প্রধান উপদেষ্টার এই সরকারের প্রধান কাজ। অন্তর্বর্তী সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। প্রহসন ও পাতানো নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলার সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ শুক্রবার এই আদেশ দেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। প্রথম দফায় 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার বেলা 2:30টার দিকে কড়া পুলিশি পাহারায় আদালতে নেওয়া হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগের মামলায় পুনরায় 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালতকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাবেক সিইসি নুরুল হুদা 2018 সালে অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে নির্বাচন পরিচালনা করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। মামলার অধিকতর তদন্তের স্বার্থে নুরুল হুদার আবারও রিমান্ড প্রার্থনা করে রাষ্ট্রপক্ষ। দিনের ভোট রাতে করেছেন, তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি, এসপি সহ সকল রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে, সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। রিমান্ডের বিরোধিতা ও জামিন চেয়ে আদালতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, মামলায় রাষ্ট্রদ্রোহ সহ নতুন করে 3টি ধারা যুক্ত করা আইনসম্মত হয়নি। যে ধারাগুলো দিয়ে প্রথমে মামলা শুরু হয়েছিল, সকল ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা উনি আবার নতুন করে একটা ধারা সংযোজনের আবেদন দিলেন, কারণ ওই ধারাতে তো ওনাকে আটকাই রাখার আইনগত কোনো সুযোগ ছিল না বা এখনও নাই আমরা মনে করছি। গত 22শে জুন রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন 23শে জুন নুরুল হুদাকে আদালতে হাজির করে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে কৃষি ও খাদ্য খাতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ অ্যাওয়ার্ড পাচ্ছেন দেশের শীর্ষস্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল আওয়াল বিন্টু। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন 2025 সালের জন্য পুরস্কৃত করেছে তাকে। প্রতিষ্ঠানটি গত মঙ্গলবার রাতে এক ঘোষণায় 27 দেশের 39 জনকে টপ এগ্রো ফুড পায়োনিয়ার হিসেবে মনোনীত করে। সেই তালিকায় আছেন বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তা এবং লাল তীর সিডস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও আব্দুল আওয়াল মিন্টু। চলতি বছরের 21 থেকে 23 অক্টোবর যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানের মাধ্যমে মর্যাদাকর এই পুরস্কার তাকে তুলে দেওয়া হবে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে অনুষ্ঠিত হলো তারকা কথনের বিশেষ আয়োজন, যেখানে গানে, গল্পে, আড্ডায় গুণী শিল্পী তুলে ধরেছেন তার দীর্ঘ সঙ্গীত জীবনের নানা দিক। বিশেষ তারকা কথন অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে দুপুর 12:10। সুলতানা হাবিবুর রিপোর্ট। সুরের মায়ায় প্রজন্ম থেকে প্রজন্মকে যিনি বেঁধেছেন সঙ্গীতের মূর্ছনায়, তিনি ফেরদৌসী রহমান। জন্মদিনে ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করে নিল চ্যানেল আই। অনুষ্ঠিত হলো চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানের বিশেষ আয়োজন। বাংলাদেশ টেলিভিশনের ছোটদের গান শেখার অনুষ্ঠান এসো গান শিখি এখনও সঙ্গীত প্রেমীদের মনে খালামণি হয়ে রাজত্ব করছেন ফেরদৌসী রহমান।
আয়োজনে তাই ছিল এসো গান শিখের জনপ্রিয় কার্টুন চরিত্র মিঠু মন্টি। তার কাছে গান শেখার গল্প তুলে ধরেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী কণা। ছিল এসো গান শিখিতে অংশ নেয়া শিশুরাও। চ্যানেলের সাথে আপনি সবসময় ছিলেন। আমাদের যদি একেবারে ছোটবেলার কথা বলি, যে 60-এর দশকে আমরা তখন কতই বা বড় ছিলাম, সেই সময় থেকে আমাদের সঙ্গীতকে যে জায়গায় থেকে শুরু করেছিলেন আজকে যেখানে নিয়ে এসছেন, এবং আপনার হাত ধরে এদেশে যত শিল্পী তৈরি হয়েছে, এটা নিঃসন্দেহে বাংলা সঙ্গীতের জন্য একটা বড় গর্বের বিষয়। এমন আয়োজনে চ্যানেল আইয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন ফেরদৌসী রহমান। যখন বলল চ্যানেল আই থেকে কথাটা, তখন কিন্তু আমি চট করে বলতে পারি আরে না বাদ দাও, আমি কোনোখানে যাইতেই না, এটা কিন্তু বলতে পারিনি, সত্যি কথা। এবং মনে হলো আচ্ছা আশির তো আমার বাড়ি, সবার ভালোবাসা আমি গ্রহণ করছি। যারা ভালোবেসে চ্যানেল আইকে দেখে, সবাইকে ইন্সপায়ার করে যে একটা নেশা চ্যানেল আইয়ের, এটা আমরা সবসময় স্মরণ করব। এবং আমাকে আপনারা ডেকে যে যতটুকু সম্মান দেখালেন বা ভালোবাসা জানালেন, এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। নিজ গুণ ও কর্মে ফেরদৌসী রহমান বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। প্রাণঘাতী সংঘাতের পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ইরান ও ইসরায়েলের বাসিন্দারা। তেহরানের বাসিন্দারা বলেছেন গত 12 দিন ছিল তাদের কাছে ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। দুই পক্ষই হামলা থামালেও ইরানের নাগরিকরা বলেছেন যুদ্ধ শেষ হয়ে গেছে এমনটি তারা বিশ্বাস করতে চান না। আর ইসরায়েল বলছে সুযোগের অভাবে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে তেল আবিবের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। 12 দিনের যুদ্ধের ক্ষত ছড়িয়ে ছিটিয়ে আছে ইসরায়েল আর ইরানের বিভিন্ন শহরে। এরই মাঝে প্রাণ বাঁচাতে শহর ছেড়ে যাওয়া মানুষ ফিরছে নিজেদের ঠিকানায়। ইরানের রাজধানী তেহরানে বেড়েছে গাড়ি চলাচল, খুলছে দোকানপাট। রাজধানীতে মানুষ ফিরতে শুরু করলেও তাদের তাড়া করছে ভয়, উদ্বেগ। তেহরানের বাসিন্দাদের আশঙ্কা ইরান আবার ইসরায়েলি হামলার শিকার হতে পারে। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে চলছে ব্যাপক ধরপাকড়, যাদের মধ্যে অন্তত 700 জনই ইহুদি। ফাঁসি দেওয়া হয়েছে কমপক্ষে 6 জনকে। তবে সমালোচকরা বলছেন বিরোধী মতকে চাপে ফেলতেই এই অভিযান চালাচ্ছে তেহরান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন তেল আবিব ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালালেও সুযোগ পায়নি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। পাহাড়ের মানুষের ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়েছে আম চাষ। এক সময়ের জুম নির্ভর পাহাড় এখন হয়ে উঠেছে আমের রাজ্য। নানা রঙের দেশি বিদেশি আমে ছেয়ে গেছে খাগড়াছড়ির পাহাড়। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেক পাহাড়ি বাঙালি কৃষক। এবছর জেলায় প্রায় 50,000 টন আম উৎপাদনের আশা করেছেন কৃষি বিভাগ। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। একসময় পাহাড়গুলোতে হয় জুম চাষ হতো, না হয় খালি পড়ে থাকতো। তবে এখন পাল্টে গেছে প্রেক্ষাপট। পরিত্যক্ত টিলায় গড়ে উঠেছে হাজারো আমের বাগান। হাজারো পরিবার পেয়েছে নতুন অর্থনৈতিক ঠিকানা। পাহাড়ের প্রতিটি বাড়ির আঙিনায় গাছে ঝুলছে আম। আমের বাণিজ্যিক চাষাবাদ শুরু হওয়ায় তৈরি হয়েছে বহু উদ্যোক্তা, তৈরি হচ্ছে কর্মসংস্থান। দুটি আম বাগান রয়েছে আমার। প্রতিটি আম বাগানে বাৎসরিক প্রায় 6 থেকে 8 লাখ টাকা ইনকাম হচ্ছে। খরচ বাদ দিয়ে প্রায় 1 থেকে 2 লাখ লাভ হচ্ছে প্রত্যেক বাগান থেকে। বাগান করে আমের ব্যবসা করে আজকে লক্ষ লক্ষ টাকার মালিক তারা। খাগড়াছড়ির মাটি আম বাগানের জন্য খুবই সেরা। 30 জাতের আমের সমারোহ এখন খাগড়াছড়িতে। সারা দেশেই খাগড়াছড়ির পাহাড়ের আমের সুখ্যাতি ছড়িয়ে পড়ছে। লাল আমটা কিন্তু প্রচুর এখনো মূল্য আছে আর কি, দাম আছে, যার কারণে আমি বিদেশি আমের প্রতি ঝুঁকেছি। টোটাল এখন 30 একর আম বাগান আছে। তো মূলত এবছর
অর্ধ কোটি টাকা মতো বিক্রি আশা আছে। আমগুলো পরিবহনের ক্ষেত্রে রাস্তায় রাস্তায় আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে বিভিন্ন চাঁদাবাজির কারণে। পাহাড়ের মাটি ও আবহাওয়া আম চাষের জন্য উপযোগী বলে জানায় কৃষি সম্প্রসারণ বিভাগ। 27,000 মেট্রিক টনের মতো বাজারজাত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাঙ্গুয়াই, আম্রপালি এবং আমাদের ব্যানানা ম্যাঙ্গো। পুরোটা হারভেস্ট হলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আমরা আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 4,421 হেক্টর জমিতে ছোট বড় মিলিয়ে 10 থেকে 11,000 কৃষকের আম বাগান রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতটি বড় ধরনের কৃষি শিল্পে রূপ নিতে পারে বলে মনে করেন আম চাষ ও ব্যবসার সাথে জড়িতরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে 10 দিনের বৃক্ষমেলা চলছে। মেলায় রয়েছে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের সহস্রাধিক জাতের চারা। দর্শনার্থীদের নজর কাটছে এসব দেশি বিদেশি চারা। প্রাণ প্রকৃতির রক্ষায় গাছের গুরুত্ব এবং পরিবেশ সুরক্ষায় সবুজায়নের ভূমিকা তুলে ধরতেই মেলার উদ্দেশ্য বলছেন আয়োজকরা। মোর্শেদ আলমের তথ্যচিত্রে সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। কোথাও নানান রঙের ফুলের গাছ সারি সারি দাঁড়িয়ে, কোথাও আবার গাছে গাছে ঝুলছে দুষ্প্রাপ্য ফল, সেই সাথে চারপাশ জুড়ে রঙিন ক্যাকটাসের দল। এমনই চোখ জুড়ানো মোহনীয় গাছের পসরা নিয়ে বৃক্ষমেলা। পছন্দের গাছ কিনতে মেলায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উচ্ছ্বাস। এখানে মোটামুটি দাম অন্য জায়গা থেকে কম। কয়েকটা কিনছি, আবার কয়েকটা বাকি আছে। মালটা, কমলা, জাম্বুরা, লিচু, বেল, ঔষধি গাছ, আনকমন গাছগুলো যেগুলো এগুলো আমরা মানুষের মাঝে তুলে ধরতে পারি, এর জন্য আর কি বৃক্ষমেলাটা দেওয়া হয়েছে। কট বেল আছে, জাতি বেল আছে, বিভিন্ন ধরনের ভিয়েতনাম মালটা, বিভিন্ন আপনার কমলা এবং বিভিন্ন ধরনের ফলফলাদি গাছ আমরা সরবরাহ করে থাকি। পরিবেশ সুরক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতেই এই আয়োজন। সব ধরনের চারা এখানে এই 7 দিন ব্যাপী থাকবে। মেলার উদ্দেশ্য হলো জনগণকে উদ্বুদ্ধ করা এবং গাছ লাগানোর জন্য, আরো বেশি বেশি করে যেন গাছ লাগাতে পারে। ভবিষ্যতের নিরাপদ, সুন্দর, বাসযোগ্য শহর গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশি ফলগুলো হারিয়ে যাচ্ছে, সেই ফলগুলো যাতে আমরা আবার উৎপাদন করতে পারি, খেতে পারি, এটার জন্য আমরা এই মেলাটার অনেক গুরুত্ব বহন করে। সবুজের ছায়ায় সুখী আগামী বিনির্মাণে এ ধরনের আয়োজন পরিবেশ সচেতনতার আন্দোলনকে আরও বেগবান করবে বলছেন পরিবেশবাদীরা। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। পৃথিবী বদলানোয় ভূমিকা রাখতে সব জাতিকে প্রধান উপদেষ্টার আহ্বান, ধ্বংসের আগেই সঠিক পথে আসতে হবে মন্তব্য। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনে বিএনপির দাবি, বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনে আয়োজনের সুযোগ নেই মন্তব্য। সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানের জন্মদিনে চ্যানেল আইয়ে তারকা কথনের বিশেষ আয়োজন, গানে গল্পে আড্ডায় তুলে ধরলেন সঙ্গীত জীবনের নানা দিক। যুদ্ধবিরতির পর উদ্বেগ উৎকণ্ঠায় নিজ বাড়িতে ফিরছেন ইরান ইসরায়েলের বাসিন্দারা, এখনো তাড়িয়ে বেড়াচ্ছে অজানা আতঙ্ক। এবং টিমমেটদের ব্যর্থতার মাঝেও উজ্জ্বল বাহাতি স্পিনার তাইজুলের ক্যারিয়ারের 17তম ফাইফার, ব্যর্থতার কারণ জানিয়ে উন্নতির জন্য চাইলেন অবকাঠামোগত সুবিধা। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।